বাংলাদেশে আমরা যখন বড় হয়েছি আমাদেরকে কেউ বলে নাই যে আচ্ছা তুমি কি ট্রেন চালাতে চাও, এটা খুব ওয়ার্ড ব্যাপারটা, তাই না? তো হঠাৎ করে সেই লোকটা বলল যে এরকম কিন্তু অনেক সময় হয় ট্রেনে, যে ট্রেনের যাত্রী বেশে ডাকাত থাকে। এই কথাটা বলার পরে তখন কিন্তু আমার বেশ ভয় লাগছে। একটা ট্রেন যদি আপনি ব্রেক করেন তাহলে 440 গজ পরে গিয়ে ওই ট্রেনটা থামে। হ্যাঁ, রাষ্ট্রদূত যেদিন যাবে সেই দিন ট্রেনে 70 মিনিট লেট। আমন্ত্রণ জানাচ্ছি চর্চা লাইট টকের নতুন একটি পর্বে। আজকে আমাদের অতিথি লেখক, সাংবাদিক ও ভ্রমণ পিপাসু মাহমুদুল ইসলাম। ভ্রমণ পিপাসু বললাম, তবে তার ভ্রমণটা একটু অন্যরকম। আমরা তার ভ্রমণের রোমাঞ্চকর কাহিনী জানব। মাহমুদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। সতীর্থ ভাই, আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এই যে আপনার ভ্রমণ, সেটা বলছিলাম যে আপনার ভ্রমণটা একটু অন্যরকম। সেটা হলো যে ট্রেনের সঙ্গে, রেলওয়ের সঙ্গে আপনার একটা নিবিড় সম্পর্ক, বলা যায় ট্রেন আপনার বন্ধু হয়ে উঠেছে। এই ট্রেনের সঙ্গে আপনার সম্পর্কটা কিভাবে শুরু হলো, কবে হলো? আচ্ছা, এটা আসলে খুব মজার একটা ব্যাপার। এটা শুরু হয়েছে আসলে 2023-এর 24-এর হচ্ছে ফেব্রুয়ারির একটু পরেই বোধ হয়। তো তখন আমি যেটা করি সেটা হচ্ছে আমি একটা ইংরেজি পত্রিকায় কাজ করতাম। তো সেখান থেকে আমি চাকরিটা ছেড়ে দিই, অনেকটা রাগের বশে ছেড়ে দিই। তো এরপরে তো বেকার, এখন কি কিছু তো করতে হবে। তো স্বভাবতই যেহেতু আমি সাংবাদিক লেখক, সো বেকার থাকলেও আসলে ওই লেখাপড়া লেখালেখি এগুলো চলেই। সো তখন করতে 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 বিভিন্ন রকম বই পড়ছি, বিভিন্ন রকম ভিডিও দেখছি ইউটিউবে। তো হঠাৎ মনে হলো যে তাহলে ভ্রমণ করা যায় কিনা, যেহেতু এখন কাজ নেই। সো পড়াশোনার পাশাপাশি, লেখালেখির পাশাপাশি একটু ভ্রমণ করে আসি কোথাও। তো এই ভ্রমণ করব কিভাবে এটা দেখতে দেখতে ইউটিউবে হঠাৎ কিছু ট্রেনের ভিডিও দেখলাম, বাংলাদেশের ট্রেনের ভিডিও। তো মানুষের ট্রেনের ভিডিও দেখার পর মনে হলো যে আচ্ছা, ইন্টারেস্টিং। কিছু ইউটিউবার আছে যারা হচ্ছে আপনার বাংলাদেশের বিভিন্ন জায়গায় ট্রেন ভ্রমণ করে সেগুলো নিয়ে ভিডিও করছে। তো সেটা দেখতে 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 হঠাৎ আমার মনে হলো যে তাহলে আমিও ভ্রমণ করব। এইটার আরও একটা কারণ আসলে আমি বলবো, সেটা হচ্ছে যেহেতু আমি সিঙ্গেল বাই চয়েস, এটা একটা বড় ব্যাপার যে আমার মধ্যে এই জিনিসটা কাজ করে যে অন্যান্য মানুষের যাদের পার্টনার আছে বা যাদের হচ্ছে যারা রোমান্টিক সম্পর্কে আছে, যারা বিবাহিত, তাদের হচ্ছে কথা বলার একটা মানুষ আছে, তাদের হচ্ছে সময় কাটানোর জন্য একটা পার্সন আছে, তারা বেড়াতে যাচ্ছে তাদের সাথে। কিন্তু যেহেতু আমি সিঙ্গেল বাই চয়েস, তো স্বাভাবিকভাবে আমার সব কিছু, আমার আনন্দটুকু আমার নিজেকেই তৈরি করতে হয়। সো এই কারণে আমি বিভিন্ন রকম ওয়ে খুঁজি যে আমি কীভাবে আমাকে ব্যস্ত রাখতে পারি। সো এই দুইটা কারণে মূলত হচ্ছে আমার ট্রেন ভ্রমণের জায়গাটা শুরু আর কি। সেটা 2024 সালের ফেব্রুয়ারি মাসের পরে আমার মোটামুটি শুরু। সাংবাদিকতা নিজেই তো একটা ব্যস্ততম একটা পেশা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনি তারপরও সময় পাচ্ছেন কিভাবে? বিভিন্ন সময়ে আমার ডে অফগুলো আমি কাজে লাগাই, এবং হচ্ছে যে আমাদের এখানে আমি ছুটি নেওয়ার ব্যাপারে আমাদের মানে পলিসিটা একটু ফ্লেক্সিবল। সো আমি হচ্ছে লাইক আমার বসকে আমি বলতে পারি যে আমি একটা ট্রেন ভ্রমণে যাব, আমার 2 দিন সময় লাগবে। তো বছরে আমাদের জন্য হচ্ছে 30টা ছুটি অ্যালোকেট করা থাকে। তো অনেক অফিসে দেখা যায় যে ছুটিগুলো নিতে দেয় না। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের ছুটিগুলো দেওয়ার ব্যাপারে ওরা খুব ফ্লেক্সিবল। আমি এই সুযোগটাই আসলে কাজে লাগাচ্ছি। ইভেন আমার কলিগও আমাকে জিজ্ঞেস করেছে যে আসলে আপনাকে তো ফুল টাইম অফিসেই দেখি, তাহলে এত ভ্রমণ, এত লেখালেখি করতে গিয়ে সম্ভব? তো এর আসলে ব্যাপারটা ওইটাই যে যেহেতু আমার বছরে 30টা ছুটি থাকে, আমি প্রত্যেকটা ছুটি আসলে কাজে লাগাই। এবং ইউজুয়ালি এই ছুটিগুলো দেখা যায় যে আমি আসলে ট্রেনে ভ্রমণ করতেছি বাংলাদেশে কোথাও, এবং সেগুলো নিয়ে গল্প লেখার জন্য আসলে কাজ করা। ট্রেন ভ্রমণ নিয়ে আমরা আরো জানবো, কিন্তু সাম্প্রতিক একটা ঘটনা নিয়ে কথা বলতে চাই। সেটা হলো ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আপনি ভ্রমণে বেরিয়েছিলেন, ট্রেন ভ্রমণে। সেটার অভিজ্ঞতা যদি একটু বলতেন। মানে অনেকটা খুবই আনএক্সপেক্টেড আর কি। সেটা হচ্ছে যে আমি হচ্ছে আমি যে ট্রেন ভ্রমণগুলো করছি বাংলাদেশে, সেগুলো আসলে আমার ইচ্ছা হচ্ছে এগুলো সংকলন করে আমি একটা বই আকারে বের করব, আমার ট্রেনের ভ্রমণের গল্পগুলো মানুষকে বলবো। তো সেটার একটা পার্ট হিসেবে আমি চিন্তা করলাম যে আমি যার বই পড়ে, যার লেখা পড়ে এই ট্রেন ভ্রমণ করতে এবং ট্রেনের গল্প লিখতে উদ্বুদ্ধ হয়েছি, তার নাম হচ্ছে মনীষা রাজেশ। সে হচ্ছে একজন ব্রিটিশ ইন্ডিয়ান লেখক, লন্ডনে থাকে। তো উনি হচ্ছেন সারা পৃথিবীতে ট্রেনে ঘুরে বেড়ায় এবং সেগুলো নিয়ে বই লেখে। এখন পর্যন্ত 3-4টা বই লিখেছে। তো দেখা যাচ্ছে সে ইন্ডিয়াতে 2010 সালে আসছিল, তখন সেটা নিয়ে আপনার 80টা ট্রেনে ভ্রমণ করছে উনি, এবং সেটা নিয়ে বই লিখছে। তো এরপরে হচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গায় ভ্রমণ করে সেগুলো নিয়ে বই লিখছে। তো উনাকে দেখে আমার কাছে মনে হয়েছিল যে এই ট্রেনের একটা গ্লোবাল পার্সপেক্টিভ আছে। তো আমি সেই গ্লোবাল পার্সপেক্টিভটা আমার এখানে আসলে যেভাবে হোক আমার ভ্রমণের মধ্যে অথবা আমার জীবনের ট্রেনের যে গল্পগুলো থাকবে সেগুলোর মধ্যে আমি অ্যাড করতে চাই। তো তখন আমার মনে হলো তাহলে বাংলাদেশে ফরেনার কে আছে। তো খুব স্বভাবতই অ্যাম্বাসাডারদের কথা মনে হলো। তো আমি হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের অফিসে যোগাযোগ করি। তো সেখানে আমি আসলে বলেছিলাম যে ইউরোপিয়ান
দেশগুলোর বাংলাদেশে যারা রাষ্ট্রদূত আছে আমি তাদের কাউকে ইন্টারভিউ করতে চাই তাদের দেশের ট্রেন নিয়ে। এটা বাংলাদেশের কোনো রাজনৈতিক বা অর্থনৈতিক কোনো বিষয় এখানে থাকবে না। উনি উনার দেশে ট্রেন ভ্রমণ করেছেন অথবা উনার দেশের ট্রেনের ভ্রমণের অভিজ্ঞতা বা ওগুলো নিয়ে আমার সাথে একটু কথা বলবেন, এরকম যদি কোনো সুযোগ থাকে আমি সেই ইন্টারভিউগুলো করতে চাই। তো এটা ওই যে বললাম যে না চাইতেই পাওয়া, অনেকটা এরকম যে তখন হচ্ছে ওদের অফিস থেকে যখন আমি কথাটা বললাম তখন ওদের অফিস থেকে ইউরোপিয়ান ইউনিয়নের যে বর্তমানে রাষ্ট্রদূত মাইকেল মিলার ওনার সাথে ওরা কথা বললো এবং উনি তখন, আমি জানি না কেন, এই কারণে আমি বলতেছি যে এটা আমার জন্য আসলে আনএক্সপেক্টেড একটা অ্যাচিভমেন্ট। তখন উনি বললো যে ঠিক আছে আমি ওর সাথে তাহলে একটা ট্রেন ভ্রমণ করব এবং হচ্ছে ও ট্রেনের মধ্যে আমাকে প্রশ্ন করবে আমার দেশের ট্রেন নিয়ে এবং সেগুলো নিয়ে আমরা কথা বলবো আর কি। তো আমার কাছে মনে হয় যে এটা আরও একটা কারণ ছিল, সেটা হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশ রেলওয়েতে একটা বিশাল রকম ইনভেস্টমেন্ট করার জন্য একটা ইনিশিয়েটিভ নিয়েছে এবং সেটা হচ্ছে বাংলাদেশ রেলওয়েকে ইলেকট্রিফিকেশন করবে। বর্তমানে তো আমাদের বাংলাদেশে মিটার গেজ এবং ব্রড গেজ চলে, আমাদের ইলেকট্রিক ট্রেন নেই। তো ইউরোপিয়ান ইউনিয়নের একটা ইনিশিয়েটিভ আছে, সেই ইনিশিয়েটিভের আওতায় বাংলাদেশের রেলওয়ের ইলেকট্রিফিকেশন হওয়ার কথা। তো এটাও একটা ব্যাপার ছিল আসলে কেন উনি উদ্বুদ্ধ হলো এই কাজটা করার জন্য। তো তখনও মনে হলো, হয়তো ওনার মনে হয়েছে যে এই সাংবাদিকের সাথে যদি আমি কথা বলি তাহলে এখানে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারবো, যেটা হচ্ছে ভ্রমণের গল্পে উঠে আসবে বা রিপোর্টে উঠে আসবে। তো তখন হচ্ছে উনি আমার সাথে গেলেন আর কি। আমরা গিয়েছিলাম ঢাকা থেকে ভানুগাছ, সেটা হচ্ছে শ্রীমঙ্গলের পরের স্টেশন, এবং হচ্ছে শ্রীমঙ্গল থেকে ভানুগাছ এই জায়গাটুকুতে যেই ট্রেনের ট্র্যাক সেটা হচ্ছে লাউয়াছড়া বনের ভিতর দিয়ে গিয়েছে এবং এই বনের ট্র্যাকের ভিতরে হচ্ছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 days 1956-এ যে অস্কার পাওয়া হলিউড ফিল্ম সেটার একটা অংশের শুটিং হয়েছিল এখানে। এটি ইউটিউবে প্রচুর এগুলোর ভিডিও আছে, এগুলো নিয়ে রিপোর্ট আছে। মানে জুল ভার্নের যে গল্প, হ্যাঁ, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 days, সেখানে হচ্ছে সেইটার সিনেমা শুটিং হয়েছিল আর কি এটার ভিতরে। তো আমি ওনাকে বলেছিলাম, উনি নিজেও সিলেট যাবে, শ্রীমঙ্গল যাবে, তো আমি ওনাকে বলেছিলাম তাহলে যে দিক দিয়ে গেলে এই রুটটার এই অংশটা দেখা যাবে আর কি। তো তখন উনি ইন্টারেস্টেড হয়, তারপরে হচ্ছে আমরা শুরু করি। এটা এই বছরের ফেব্রুয়ারি মাসে আর কি আপনার প্রসেস শুরু হয়। এটা করতে করতে 3 মাস লেগেছে। মেয়ের 1 তারিখে হচ্ছে আমরা ঢাকা থেকে ভ্রমণ করেছিলাম এবং উনি, ওনার স্ত্রী এবং ওনার সন্তান, আমরা মানে ওনারা ওনার ফ্যামিলির 3 জন এবং আমি একমাত্র সাংবাদিক হিসেবে ছিলাম। না, ওনারা হচ্ছেন আলাদা একটা বগি। ওই বগিটা কি বগি? ওটা হচ্ছে ট্রেনের আপনার এগুলাকে এসিএস বলে আর কি। এটা হচ্ছে কেবিন, সিম্পলি কেবিন। এটা হচ্ছে এয়ার কন্ডিশন কেবিন। দিনের বেলা যদি যায় তাহলে হচ্ছে এরকম বাঙ্ক বেডের মতো থাকে যেখানে আপনি বসে যেতে পারবেন, আর রাত্রেবেলা ওইটাই আবার বার্থ হয়ে যায়, অর্থাৎ একটা মানুষ পুরো শুয়ে যাবে, ওখানে আর বসার সুযোগ নেই। তো ওনারা ওইটাতে ছিল এবং মজার ব্যাপার হচ্ছে উনি কোনো সিকিউরিটি প্রোটোকল ছাড়া, এক্সট্রা কোনো সিকিউরিটি প্রোটোকল ছাড়া, উনি ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত বাংলাদেশে, তো উনি কোনো রকম সিকিউরিটি প্রোটোকল ছাড়াই ভ্রমণটা আমার সাথে করলেন এবং ট্রেনে আমরা প্রায় 4-5 ঘন্টা ছিলাম। ট্রেনটা ছাড়তে প্রায় 70 মিনিট লেট হয়েছিল কমলাপুর থেকে। মানে রাষ্ট্রদূতকে নিয়েও এত হ্যাঁ, রাষ্ট্রদূত যেদিন যাবে সেই দিন ট্রেনে 70 মিনিট লেট। তো এটা আসলে বাংলাদেশ রেলের একটা খুব মানে স্যাড একটা রিয়েলিটি, কারণ বর্তমানে হচ্ছে ওদের এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। লোকোমোটিভের অনেক রিঅ্যাকশন পাওয়া গেছে। আচ্ছা, হ্যাঁ, আমি ওনাকে জিজ্ঞেস করছি, তো উনি এবং ওনার স্ত্রী দুজনেই আমাকে বলছে যে এত লেট হয়তো হয় না, কিন্তু বাইরের দেশেও ট্রেনে আমরা লেট পেয়েছি। আচ্ছা, তারপরে তার সঙ্গে কি কথা হলো? আচ্ছা, কি কথা হলো বলতে মূলত আমি উনাকে উনার ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করেছি যে আপনার জীবনে ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা আমাকে শেয়ার করেন। তো উনি ট্রেন কেন উনার ভালো লাগে, উনি হচ্ছে ছোটোবেলায় যে ট্রেন নিয়ে খেলেছিলেন। আপনি জানেন যে আসলে ট্রেন এমন একটা জিনিস, পৃথিবীর সব কালচারেই বাচ্চারা ইউজুয়ালি ট্রেন নিয়ে খেলে এবং সেটা নিয়ে খেলে খেলে বড় হয়। তো এটা ওনাদের জন্য কমন ছিল। তো উনি যখন ইউরোপে বড় হচ্ছিলেন তখন ফ্লাইং স্কটসম্যান নামে স্কটল্যান্ডের একটা ট্রেন আছে, তো সেইটা ট্রেনের যে লোকোমোটিভ, খেলনা লোকোমোটিভ আর কি, সেটা দিয়ে উনি খেলেছেন, ওনার সেটা আজও মনে আছে। তো সেটা নিয়ে উনি আমাকে কথা বললেন। এরপরে হচ্ছে উনি পুরো ইউরোপিয়ান ইউনিয়নের যে 27টা দেশ, সেই 27টা দেশে উনি ট্রেন ভ্রমণ করেছেন সেটার গল্প বললেন। উনি অন্যান্য দেশেও ট্রেন ভ্রমণ করেছেন, সেগুলো নিয়ে আমাকে কথা বললেন। আমার কাছে মনে হচ্ছে ওনার গল্পের সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হচ্ছে যে উনি যখন ছিলেন, টিনেজার ছিলেন, তো তখন হচ্ছে উনি একবার ট্রেন ভ্রমণ করেছিলেন ইউরোপে। তো হচ্ছে আপনি ইন্টার রেলিং বলে, অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশে ট্রেনে করে যাওয়া যায়। তো সেটা হচ্ছে ধরেন 70-এর দশকের কথা, 60-70-এর দশকের কথা। তো তখন হচ্ছে উনি, তখন তো আর ইন্টার রেলিং এক্সপিরিয়েন্স এত ফাটাফাটি ছিল না, আপনার এত মানে কানেক্টিভিটি এত ভালো ছিল না। তো উনি টার্কি থেকে আপনার কয়েকটা 2-3টা দেশ ঘুরে, টার্কি, অস্ট্রিয়া, গ্রিস, এগুলো ঘুরে হচ্ছে স্কটল্যান্ড বা কোনো একটা জায়গায় যাবেন। তো ভ্রমণের একটা সময় উনি গ্রিসে যে স্টেশনটায় গিয়েছিলেন সেখানে হচ্ছে ভালো কানেকশন ছিল না, এই কারণে ট্রেন অনেক লেট ছিল। প্লাস হচ্ছে উনার কাছে মানে
টিকিট কেনার জন্য যে পর্যাপ্ত টাকা দরকার সেইটা নিয়ে একটা মানে একটা ঝামেলা ছিল। এটা খুব মজার ব্যাপার। উনি ট্রেনে স্টেশনে উনার ব্যাগ নিয়ে প্ল্যাটফর্মে সারাটা রাত বসেছিলেন। তো আমার কাছে মনে হয়েছে যে আমার ট্রেনের গল্পগুলোতে এই জিনিসগুলো আমি আসলে তুলে ধরতে চাই। কোনো কমন গতানুগতিক গল্প না, যে আপনার জীবনের কোনো এক্সক্লুসিভ বা কোনো অদ্ভুত ঘটনা আছে কিনা, এই ধরনের কিছু গল্প উনি আমার সাথে শেয়ার করলেন আর কি। না শুধু আপনি শুধু তার সাক্ষাৎকারই নেননি, আপনি আবার লন্ডনের একজন ট্রেন ড্রাইভারের সাক্ষাৎকার নিয়েছেন বোধহয়। তার নাম ছিল জর্জ ম্যাকক্রুডেন। ওনার সাথে কেন কথা বললেন? আচ্ছা, ওনার সাথে কথা বললাম আমি যেই কারণে, সেটা হচ্ছে ওই যে আমি বললাম যে আমি মনীষা রাজেশের বই পড়ে দেখছি। মনীষা রাজেশ হচ্ছে আপনার সারা পৃথিবীতে ট্রেনে করে ঘুরে বেড়ায় এবং সেগুলো নিয়ে লেখে। তো ওনার একটা বই আছে অ্যারাউন্ড ইন্ডিয়ান 80 ট্রেন্স, আবার আরেকটা আছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ট্রেন্স, এরকম আর কি। সো উনি বিভিন্ন দেশে ভ্রমণ করে যখন ঘুরে বেড়ায় এবং সেই গল্পগুলো যখন আমি পড়েছি, তা আমার মধ্যে আপনার মানে বাংলাদেশ রেলওয়ে থেকে আমি তখন অনেক বাইরে চলে গেছি এবং আমার কল্পনার জগতে হচ্ছে আমি দেখতেছি যে সাপোজ আমি গ্রিসে আছি, আমি ইয়েতে আছি, ধরেন ইউরোপিয়ান কোনো দেশে আছে, পোল্যান্ডে আছি, অথবা আমি চায়নাতে আছি, এরকম জায়গায় আমি হচ্ছে উনার বইয়ের দৃশ্যগুলো মানে কল্পনা করতাম চোখ বন্ধ করে। তো তখন সেখান থেকে একটা নেশা হয় যে তাহলে রেলওয়ে তো শুধু একটা বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ না, এবং রেলওয়েটা তৈরি করেছে কে? পৃথিবীতে। রেলওয়ের গোড়াবধান হচ্ছে ব্রিটিশরা। তো তাহলে তাদের কারোর সাথে আমি কথা বলবো, এই যে মাথার মধ্যে এটা ঢুকলো। তো তখন আমি চিন্তা করলাম কীভাবে আমি করব। তো ওদের যে রেলওয়ে অথরিটিস আছে আমাদের বাংলাদেশে, তো এটা হচ্ছে স্টেট রান ট্রেন সার্ভিস, এটা হচ্ছে বাংলাদেশ রেলওয়ে এককভাবে এটা হ্যান্ডেল করে। কিন্তু ইংল্যান্ডে হচ্ছে আপনার এগুলো প্রাইভেটাইজেশন হয়ে গেছে। সো বিভিন্ন কোম্পানি আছে ট্রেনের যারা বিভিন্ন রুটে ট্রেন পরিচালনা করে আর কি। তো আমি কোনো একটা জায়গায় ওদের ইয়াতে ইমেল করলাম, তো ওরা বললো যে আমরা তো আপনাকে এইভাবে সাবজেক্ট জোগাড় করে দিতে পারবো না, ওই কাজটা আপনাকেই করতে হবে, এটা আসলে আমাদের পক্ষে সম্ভব না। তো পরে আমার এক ছোটোবেলার বন্ধু আছে, সে হচ্ছে এখন ব্রিটিশ সিটিজেন, সে লন্ডনে থাকে। তো আমি ওকে বললাম, ও ট্রান্সপোর্ট সেক্টরে কাজ করে লন্ডনে। তো আমি ওকে বললাম যে তোমার পরিচিত কেউ আছে কি না যে ইংল্যান্ডে যে মেট্রো রেল না, লাইক রিয়েল ট্রেন চালায়, রেলওয়ে চালায়, এইরকম কোনো কেউ আছে কি না, তাহলে আমি হচ্ছে তার একটা সাক্ষাৎকার নিতে চাই। তো যেহেতু সে ওই সেক্টরে কাজ করে, সে হচ্ছে ওখানে তাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা যে ফোরাম, সেখানে হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট দিল, এরকম বাংলাদেশের আমার বন্ধু একজন সাংবাদিক, সে হচ্ছে একটা কাজ করতেছে, এরকম একজন ব্রিটিশ ট্রেন ড্রাইভার, এগুলো নিয়ে সে এরকম কাউকে চাচ্ছে আর কি। তো ওখান থেকে এই জর্জ ম্যাকক্রুডেন আর কি, সেখান থেকে সে পায় এবং ও হচ্ছে আমাকে ওখান থেকে কানেক্ট করে দেয়। ইন্টারেস্টিং কিছু পেলেন তার কাছে? আচ্ছা, খুব ইন্টারেস্টিং না এমন কিছু না, আমি জাস্ট তাকে মানে খুব কিছু নর্মাল প্রশ্ন করছি আর কি, যে আপনি কীভাবে আসলেন, আসলেন। তো তার খুব সিম্পল একটা কথা ছিল, আমার কাছে মনে হয় যে আপনার বাংলাদেশের সাথে এটা বোধ হয় একটা বড় তফাৎ, বা এটা আমাদের জন্য একটা লেসন হতে পারে। সেটা হচ্ছে যে উনি বলেছেন আমি আসলে সমাজের সেবা করতে চাইছিলাম, মানে আই ওয়ান্টেড টু সার্ভ দ্য সোসাইটি, আই ওয়ান্টেড টু সার্ভ দ্য পিপল। এইটার কারণে আমি এই ড্রাইভিং পেশা বেছে নিয়েছি। এখন আপনি বাংলাদেশের কনটেক্সটে যদি আপনি বললেন যে পার্থক্যটা এখানে, তার মানে আপনার তো সেই অভিজ্ঞতাও আছে যে এখানে সেবাটা কি হয় না? না, আমি এটা বলবো না যে সেবা হয় না। অফকোর্স বাংলাদেশ রেলওয়েতে যারা কাজ করছে সবাই আসলে সেবাদানের জন্যই, এবং এটা তারা হচ্ছে সরকারি একটা রাষ্ট্রীয় একটা সার্ভিস, সেটার মাধ্যমে জনগণকে সেবা দিচ্ছে। কিন্তু আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে ইটস অ্যাবাউট মেন্টালিটি। মানে একজন ইংল্যান্ডে বা বাইরের যে কোনো দেশে যে হচ্ছে ট্রেন ড্রাইভিং পেশায় আসতেছে, তার মধ্যে এরকম একটা চিন্তা থাকতে পারে যে আমি সমাজকে সার্ভ করব। কিন্তু বাংলাদেশে যারা ট্রেন ড্রাইভিং পেশা আছে, আপনি নিশ্চয়ই জানেন এটা, যে ট্রেন ড্রাইভ করবে বাংলাদেশে তাদেরকে লোকোমোটিভ মাস্টার বলে আর কি। এটা কিন্তু খুব একটা কমন পেশা না বাংলাদেশে, রাইট? এটা বাংলাদেশে আমরা যখন বড় হয়েছি আমাদেরকে কেউ বলে নাই যে আচ্ছা তুমি কি ট্রেন চালাতে চাও। এটা খুব ওয়ার্ড ব্যাপারটা, তাই না? কারণ এই সেক্টরটা বাংলাদেশে মানে ওই রকমভাবে জবের জন্য বাচ্চাদেরকে যে বাবা মা এনকারেজ করবে সেরকম নাই। সো যদি সেটা না হয়, আপনার মনের মধ্যে এই চিন্তাটা আসা আমি বাংলাদেশিদেরকে সার্ভ করব, এটা হয় না, এই কারণে আমি ট্রেন চালাতে চাই, আপনি ঠিক এভাবে ভাববেন না। বাট বাইরের দেশে কিন্তু এগুলো খুব সার্ভিস ওরিয়েন্টেড ব্যাপার। আচ্ছা, আপনি কি জানছেন যে আমাদের দেশে এই যে বাবা মা যে চায় না, এটা কারণ কি? বেতন টেতন কম নাকি? বেতন কেমন? আমি ঠিক জানি না বেতন সম্পর্কে, আমার কাছে মনে হচ্ছে আমি শুধু একজনের কাছে শুনেছিলাম, উনি বাংলাদেশের একজন লোকোমোটিভ মাস্টার, চট্টগ্রামের খুব বিখ্যাত সাজু কুমার দাস। আমি ওনাকে ইন্টারভিউ করেছি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের জন্য, ওনার জীবনের গল্প আমি বলেছি। উনি বলেছেন বাংলাদেশের লোকোমোটিভ মাস্টাররা বেশ ভালো বেতন পায়। কেমন? এটা তো আসলে ফিগার হিসেবে আমি জিজ্ঞেস করতে পারি না, বাট অফকোর্স আমি শিওর এটা একটা স্যালারি স্ট্রাকচার আছে। তার মানে হচ্ছে যেহেতু সরকারি, সো আমরা যদি হচ্ছে কাগজপত্র ঘাটি, আমরা এটা এখন ওইটা আসে না যে যেহেতু ভালো বেতন, তাহলে এটা কেন করছে না? কেন তাহলে এখানেই কিন্তু হচ্ছে তফাৎটা জর্জ ম্যাকক্রুডেন এবং বাংলাদেশের XYZ যেই হোক, সেটা হচ্ছে যে আমাদের এখানে হয়তো বেতন এখনো ভালো, কিন্তু ওই যে ড্রাইভার, রাইট? আচ্ছা,
ড্রাইভার সুদীপ্ত ভাই বুঝতে পারছেন আপনি প্লেনের পাইলটের হ্যাঁ মতন হচ্ছে না। পাইলটের মতো হচ্ছে না হ্যাঁ। তুমি একটা ট্রেন চালাবা মানে ব্যাপারটা কেমন জানি না বা এখনো বাস কি এরকম আছে? অনেকটা মানে আপনি যদি আমাদের সমাজে দেখেন বা আপনি যদি 10 মানুষের সাথে কথা বলেন বা আপনি যদি একটু বাবা মার সাথে কথা বলেন আপনি একটু খুবই জিজ্ঞেস rare। করেন যে হ্যাঁ যে আপনার সন্তানদেরকে কি আপনি কখনো চান যে তারা ট্রেন ড্রাইভিং পেশায় যাক। না আমরা তাহলে একটু অন্যদিকে যাই। আপনি ইতিহাসের কথা বলছিলেন যে ব্রিটিশরা এই দেশে এই করে, আপনি তো এই ট্রেনের ইতিহাস নিয়েও কাজ করেছেন, বেশ কিছু লেখালেখি করেছেন। আমি আপনার বিভিন্ন রিপোর্ট থেকে জানলাম যে যমুনা নদীতে রেল ফেরি চলতো। ইয়েস হ্যাঁ এটা একটু বলেন। হ্যাঁ যমুনা নদীতে রেল ফেরি চলতো, এটা আসলে খুব মজার একটা ব্যাপার, আমি নিজেও জানতাম না। আমি রেলওয়েতে ভ্রমণ করার শুরু করার পর এবং হচ্ছে রেলওয়ে নিয়ে লেখালেখি করার পরে আমি জানলাম যে যমুনা নদীতে একসময় রেল ফেরি চলতো। এখন তো যমুনা নদীতে ব্রিজ আছে, 98-এ সেটা উদ্বোধন হলো, আর এরপরে গত বছর ডেডিকেটেড যে যমুনা রেলওয়ে ব্রিজ সেটা উদ্বোধন হলো। আর 98-এ যেটা ছিল সেটা হচ্ছে রোড প্লাস রেল, পাশাপাশি দুটো চলতো আর কি। তাহলে তার আগে ট্রেন কিভাবে চলতো, রাইট? ট্রেনে তো তার আগে মানুষ দিনাজপুর, রংপুর, নর্থ বেঙ্গলে যারা আছে তারা ঢাকা থেকে কীভাবে যেত? তো সিস্টেমটা ছিল হচ্ছে এরকম, আপনার ঢাকা থেকে বাহাদুরাবাদ ঘাট নামে একটা জায়গা আছে, এটা হচ্ছে জামালপুরে। তো হচ্ছে আপনার এখান থেকে ঢাকা থেকে আপনি জামালপুর যাবেন, বাহাদুরা ঘাট, এটা হচ্ছে যমুনা নদীর এই সাইড। সেখান থেকে আপনার যাত্রীবাহী ট্রেনের জন্য যাত্রীদের জন্য স্টিমার বা ফেরি সার্ভিস থাকতো, সেইটা দিয়ে তারা হচ্ছে নদীটা পার হতো এবং এটা রেলওয়ের আওতাতেই পার হয়ে তারপরে ওই সাইডটার জায়গাটার নাম ছিল হচ্ছে, ওই সাইডটার জেলাটা হচ্ছে গাইবান্ধা। সেটা হচ্ছে এই ঘাটটা বিভিন্ন সময় চেঞ্জ হচ্ছে, আপনি জানেন ভাঙন একটা বড় সমস্যা নদীতে বাংলাদেশে। সো এই যমুনা নদী তো খুবই ভাঙন প্রবণ একটা নদী। তো একটা সময় এই গাইবান্ধায় একটা ছিল হচ্ছে, এটা ছিল হচ্ছে তিস্তামুখ বা ফুলছড়ি একটা জায়গা আছে, সেই জায়গায় ফুলছড়ি ঘাট বা তিস্তামুখ ঘাট ওরা বলতো। এরপরে ভাঙনের পরে সেইটাকে সরিয়ে নিয়ে আসা হলো। এটা আমি আপনাকে 80-90-এর দশকের কথা বলতেছি। আর এই রেল ফেরি সার্ভিসটা শুরু হয়েছে, আমি যতটুকু পড়ছি বাংলাদেশে আরেকটা সমস্যা, সেটা হচ্ছে আপনার ডকুমেন্টেশনে এত তফাৎ। এক লেখক লেখছে এরকম, উইকিপিডিয়াতে আরেক রকম, নিউজ রিপোর্টে একরকম। সো এই কারণে আমি সবসময় এগুলো নিয়ে সাল নিয়ে কথা বলাটা একটু অ্যাভয়েড করে আমি ইউজুয়ালি বলি ব্রিটিশ পিরিয়ড সেফ শেষ। এবার হচ্ছে আপনার 1947 আগ পর্যন্ত যা হওয়ার তা হয়ে গেছে। তো আমি দেখলাম যে এই সার্ভিসটা শুরু হয়েছিল অ্যারাউন্ড 37-38 এরকম সময়ে, রেল ফেরি যমুনা নদীতে। 1800 নাকি 1862 সালে ট্রেন প্রথম শুরু হয় বাংলাদেশের ভূখণ্ডে। তখন তার বাংলাদেশ ছিল না, ভারতবর্ষ ছিল আর কি। তো তখন হচ্ছে আপনার এই 1938-এর দিকে হচ্ছে আপনার এই সার্ভিসটা শুরু করে ব্রিটিশরা। তো সেভাবে হচ্ছে তখন এই জামালপুর যেত, জামালপুর থেকে ট্রেনে করে যাত্রীরা হচ্ছে স্টিমার বা দিয়ে পার হইতো। তাহলে মালবাহী ট্রেনগুলো কীভাবে হতো, ওগুলোর জন্য হচ্ছে আপনার বিশাল একটা ফেরির ব্যবস্থা ছিল। ফেরিটা কীরকম, ধরেন বিশাল একটা বিশাল একটা জাহাজ, ধরেন লম্বা একটা, চিন্তা করেন ওইটার মধ্যে এরকম রেলের ট্র্যাক বসানো ছিল পাশাপাশি প্যারালালি। সেইগুলোর মধ্যে হচ্ছে আপনার কতটুকু, মানে আমার মনে হয় 9টা 10টা বা 11টা 12টা এরকমভাবে বগিগুলো এখানে বসানো হতো। এইটা হচ্ছে ট্রেনটাকে নিয়ে যেত, মানে পুরো ট্রেনটাকে এরকম ওই পারে নিয়ে যেত। আর যাত্রীরা হচ্ছে তারপরে এই যে আবার জোড়া লাগাতো, সো এটা হচ্ছে লাইক এভাবে হচ্ছে এখান থেকে একটু ভাঙতো, এখান থেকে আবার নিয়ে বসায় আবার ওই সাইডে গিয়ে আবার জোড়া লাগাতো। এটা খুব মজার একটা ব্যাপার। তো এখানে একটু কনফিউশন আছে, আপনি যদি নেটে সার্চ দেন বা অনেকেই দেখবেন এই জিনিসটা বলে যে যাত্রীবাহী যে ট্রেন সেটাও যাত্রী সহ নদীর উপর দিয়ে ফেরিতে পারাবার হতো, বাট ব্যাপারটা আসলে তা না। আমি হচ্ছে হ্যাঁ আলাদা আলাদা যাত্রীরা হচ্ছে আপনি স্টিমারে বা ইয়াতে করে যেত। আর এই ট্রেন যে মালবাহী ট্রেন, সেগুলো থেকে তো আর মাল এভাবে টেনে টেনে আনা সম্ভব না। সো মালবাহী ট্রেনগুলোকে আলাদা, বইগুলোকে পার্ট বাই পার্ট খুলে এগুলোকে হচ্ছে আপনার ওই বড় একটা ফেরিতে নিত, নিয়ে এগুলো হচ্ছে নদী পার করে আবার হচ্ছে পার্ট বাই পার্ট এগুলো জোড়া লাগাতো। এরপরে পরের ধাপটা শুরু হইতো, হ্যাঁ তারপরে আবার লাইন উঠে, এবং যাত্রীদের জন্য সেম ওই পারে আরেকটা ট্রেন তাদের জন্য ওয়েট করতো, একই সার্ভিস। একই সার্ভিস, ধরেন আপনি সে যমুনা এক্সপ্রেস, কথার কথা, তো যমুনা এক্সপ্রেস আপনি ঢাকা থেকে জামালপুর পর্যন্ত গেলেন, তো আরেকটা যমুনা এক্সপ্রেস আবার ওখানে আপনার জন্য আছে, বাকি অংশটুকু সে দিক দিয়ে যেত। মজার ব্যাপার হচ্ছে কি আপনার, আমি এই রুটটা খুঁজতে গিয়ে সেই যে ট্রেন লাইন পুরনো যেটা এখন চলে না, আমি সেই ট্রেন লাইনের একদম মাথা পর্যন্ত গেছি, অর্থাৎ যমুনা নদীর একদম কিনারে আমি গেছি। লাইনটা কোথায় আছে, সেই লাইনটা আজও আছে। মজার ব্যাপার, এটা হচ্ছে আপনার ফুলছড়ি ঘাটে। তো সেই জায়গায় একদম নদীর পারে, হ্যাঁ একদম নদীর পারে। তারপরে ওখানে আমি নদীর আশেপাশে যারা দোকানদার আছে আমি তাদের সাথে কথা বললাম যে এরকম বুড়ো মানুষ যারা আছে, যে আপনার কী স্মৃতি মনে আছে। তো তারা যখন আমাকে বললো যে হ্যাঁ উত্তরবঙ্গ থেকে তখন মানুষ আসতো, তারপরে এখান থেকে এভাবে পার হতো, আপনার যাত্রীবাহী ট্রেন হচ্ছে আপনার দিয়ে পার হতো, ফেরি দিয়ে পার হতো, আর মানুষ হচ্ছে স্টিমারে পার হতো। তো এই যে একটা গল্প আপনার গল্পের মধ্যে, এবং আমি সেই খুব বেশি আগের না, তো না খুব বেশি আগের না, এটা হচ্ছে আপনার 90-র দিকে হচ্ছে আপনার ওই ফুলছড়ি ঘাট থেকে এরপরে বালাসিতে নিয়ে গেল। আর একেবারে ধরেন এগুলো বিভিন্ন সময়ে বন্ধ হয়েছে আর কি সার্ভিসগুলো। সো এক্স্যাক্টলি হচ্ছে আপনার সাল আমি বলতে পারবো না, অ্যারাউন্ড ধরেন 2010-এর পরে ওই সাইড দিয়ে এভাবে আপনার আর
টিয়ে গেল না, আপনি মানে আপনি যে ফেরিবাহী। সংরক্ষণের কথা বলছেন ডকুমেন্টেশন, শুধু শুধু ডকুমেন্টেশনই তো না, আমরা তো আসলে স্থাপনাও ভেঙে ফেলছি। আপনার বোধহয় মনে থাকার কথা ফুলবাড়িয়া, ঢাকার যে হ্যাঁ, ফুলবাড়িয়া রেল হ্যাঁ, স্টেশন, যে yes, এত প্রাচীন যে yes, ভবনটা, ওটা কিন্তু ভেঙে ফেলা হয়েছে। ভেঙে ফেলা হয়েছে এবং ওখানে গেলে কেউ বিশ্বাসই করবে না এখানে একটা রেল স্টেশন ছিল। এখন ছবি ছাড়া বা আঁকা ছবি ছাড়া হ্যাঁ, আর এটা কোনো কোনোভাবেই উপায় এটা নাই। বিশ্বাস করা এটা সম্ভব খুবই না। দুঃখজনক, এটা সব দিক থেকে আমাদের এটা। অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা, এখন আগে তো ছিল ঢাকা থেকে পঞ্চগড় পর্যন্ত বোধহয় সবচেয়ে লম্বা ট্রেন রুট, এখন কি ওটা আছে? এখন হচ্ছে যে এটা নিয়েও বিতর্ক আছে, বাট যেহেতু হচ্ছে আমি সাংবাদিক এবং আমি হচ্ছে একটু ডকুমেন্টেশন নিয়ে একটু সিরিয়াস আর কি এই ব্যাপারে, সো ওভাবে ক্লেম করতে গেলে দেখা গেছে, আমি আপনাকে যদি খুব মানে মজার একটা কথা বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশ রেলওয়েতেও আমি যদি যোগাযোগ করি যে কোনটা আসলে এক্সাক্ট রুট এবং এগুলোর এক্সাক্ট লেংথ কত, মানে এ বলে এর কাছে যান, এর বলে এর কাছে জিজ্ঞেস করেন, মানে এত সমস্যা এই ডকুমেন্টেশন। কিন্তু হচ্ছে মানে যখন রুটটা উদ্বোধন হয় ঢাকা থেকে বুড়িমারি, এটা হচ্ছে লালমনিরহাটে বর্ডারের পাশে বুড়িমারি, যে সেখানে হচ্ছে আপনার যখন ট্রেন লাইনটা ঢাকা থেকে সরাসরি বুড়িমারি ট্রেন উদ্বোধন হয় কয়েক বছর আগে, তখন হচ্ছে রেল মানে ওই যে শিলিগুড়ি ঢুকতে যে ওই সাইডটাকে, হ্যাঁ, ওই সাইডটাকে ওই থেকে বুড়িমারি দিয়ে গেছে না, হ্যাঁ ঠিক আছে, লাইক বুড়িমারি, ওটা তো একটা স্থলবন্দর, এখন স্থলবন্দর। তো তখন হচ্ছে আপনার যখন এই ট্রেন সার্ভিসটা শুরু করে, তো তখন রেলওয়ে থেকে কাইন্ড অফ যে প্রেস রিলিজ বা অফিসিয়াল যে ঘোষণাটা দেয়, ওখানে ওরা বলছিল যে এইটার দৈর্ঘ্য এত এবং এইটা নতুনভাবে বাংলাদেশের লংগেস্ট রুট হিসেবে এখন আসলো। এর আগ পর্যন্ত ঢাকা থেকে পঞ্চগড় ছিল। কিন্তু এখানে আবার একটা ব্যাপার আছে সুদীপ্ত ভাই, সেটা হচ্ছে ঢাকা থেকে বুড়িমারি অবশ্যই এটা লংগেস্ট এবং আমি নিজে ওখানে গেছি, অফকোর্স এটা লংগেস্টই হওয়ার কথা, সময়ে বলেন দৈর্ঘ্যে বলেন। একটা কাহিনী আছে, সেটা হচ্ছে ঢাকা থেকে সরাসরি বুড়িমারি একটানা ট্রেন যায় না, ও হচ্ছে আপনার লালমনিরহাট যাবে, লালমনিরহাট গিয়ে প্রায় 50 মিনিটের আপনার একটা ব্রেক থাকবে, ওখান থেকে আপনাদেরকে আবার একটা শাটল ট্রেন ওই লালমনিরহাট থেকে আবার বুড়িমারি যাবে, সেইটাও আবার প্রায় 2.5 ঘন্টার একটা যাত্রী, একটা না। এই কারণে আমি পার্সোনালি অ্যাজ এ রেল ভ্রমণ লেখক আমি এটাকে আসলে লংগেস্ট রুট বলি না। কেন লংগেস্ট মিনস আমি এক জায়গায় শুরু করবো, যত সময় লাগুক আমি শেষ বিন্দুতে গিয়ে নামবো, রাইট? কিন্তু এখানে হচ্ছে ওরা এখন পর্যন্ত এই সার্ভিসটা দিতে পারেন, এর বিভিন্ন টেকনিক্যাল কারণ আছে, যার কারণে হচ্ছে আমি এটাকে আসলে লংগেস্ট রুট বলতে পারি না, মানে চাই না, বাট এটা আসলে লংগেস্ট, এখন এটাই লংগেস্ট, আর পঞ্চগড় হচ্ছে সেকেন্ড লংগেস্ট। আমাদের সময় স্বল্পতা রয়েছে, আমরা আর দু একটা প্রশ্ন শেষ করব। সেটা হলো যে আপনার তো এই যে ট্রেনের নানা রকমের অভিজ্ঞতা, ট্রেনের যাত্রার, একবার তো বোধহয় ওই ডাকাতের ভয়ও পেয়েছিলেন আপনারা। সেটা হ্যাঁ, এটা আসলে মানে আমার কাছে মনে হয় এটা এখন পর্যন্ত সবচেয়ে ভয়ানক এবং বিভীষিকাময় আমার হচ্ছে অভিজ্ঞতা, এবং আমি আসলে লাইক কাইন্ড অফ খুবই হ্যাপি যে আমি এক্সপিরিয়েন্সটা নিতে পারছি। কারণ হচ্ছে আমি শুধুমাত্র রেল নিয়ে লেখালেখি করি, শুধুমাত্র খুব চমৎকার কিছু ভ্রমণ, হ্যাঁ কিছু আনন্দ, কিছু দৃশ্য দেখলাম, ল্যান্ডস্কেপ দেখলাম, সেটা নিয়ে তো আর শুধু আমি লিখবো তা না। তো এটা আসলে অনেকটা অদ্ভুতভাবে হয়েছিল, সেটা হচ্ছে আমি এবং আমার ওই দিন আমার সাথে যে ছিল মাউন ভাই, আমার সাথে প্রায় ট্রেন ভ্রমণ করে, তো উনাকে আমি বলছিলাম ঢাকা থেকে যে চলেন, ওই দিন দুইজনের ডে অফ, তো কী করবো, চলেন একটা ট্রেনে উঠে যাই। তো স্বাভাবিক ট্রেন পাগল মানুষ যেহেতু, আমি বলবো মানুষকে এনকারেজ করি যে ট্রেনে উঠি চলেন। তো ট্রেনে সে বললো কোথায় যাবেন, বলি চলেন এক জায়গায়, কমলাপুরে গেলাম, সেখান থেকে আপনার ইয়াতে গেলাম ভৈরব। তো ভৈরব যাওয়ার পরে আপনার আমরা ভৈরবে গিয়ে সেখানে নেমে, তো সেটা কত ধরেন হয়তো রাত্র 9টা, তখন 9টা বেজে গেছে। তো নেমে আমরা হচ্ছে বললাম যে ঠিক আছে তাহলে আমরা একটু ঘুরি আশেপাশে ভৈরবের জায়গাটা, এরপরে হচ্ছে আমরা চলে যাব। তো পরে যে টিকিট কাউন্টারে সেখানে কথা বললাম যে পরের ট্রেন কয়টায়, তো পরের ট্রেন হচ্ছে আপনার অনেক পরে আর কি, ভোরের দিকে বা কিছু একটা এরকম কোনো একটা ব্যাপার ছিল, এবং আমরা এক্সপ্রেস ট্রেনের কথা বলতেছিলাম আর কি। লোকাল ট্রেন তো আছে, লোকাল ট্রেন হয়তো কিছু সময় পরেই ছিল, কিন্তু আমরা চাচ্ছিলাম যে এক্সপ্রেস ট্রেন। তো তারা বলছিল যে একটু লেট হবে, এত তাড়াতাড়ি নাই, ভোরের দিকে বা হয়তো অনেক রাত্রের দিকে। তো আমরা বলছিলাম যে তাহলে একটু ঘুরে আসি। তো আপনার আশেপাশে রেল স্টেশনের আশেপাশে কিছু জায়গা ঘুরে তারপরে আমরা যখন ফিরলাম রেল স্টেশনে, আমরা তারপরও প্রায় 2 ঘন্টা বসে আছি। এখন বাসায় তো যেতে হবে একটা সময়, আর লাগতেছে না। তো তখন একটা ট্রেন আসছে কোনো একটা জায়গা থেকে, এটা হচ্ছে একটা লোকাল ট্রেন। তো আমরা স্টেশনে গিয়ে জিজ্ঞেস করলাম যে এই ট্রেন যাবে না, এটা তো ঢাকা যাওয়ার কথা। বলে যে হ্যাঁ এটা যাবে, কিন্তু এটা কিন্তু জায়গায় জায়গায় থামবে, এটা কিন্তু লোকাল ট্রেন, কখন ঢাকা পৌঁছবে এটার কিন্তু কোনো ঠিক নাই, এবং এখানে ভ্রমণটা খুব একটা সুখকর না। তো আমরা বলছিলাম আরে কী হবে, রাত্রে বেজে গেছে 3টা, দেন টিকিট দেন। তো মাত্র 40 টাকা ভাড়া আর কি, আর এমনি ট্রেনে মনে হয় 105 টাকা ভাড়া ভৈরব থেকে। তো উঠলাম শীতের রাত, ডিসেম্বর মাস। ওঠার পরে হচ্ছে আপনার যে এই কোচটা, এটা খুবই খারাপ অবস্থা আর কি, বাংলাদেশের লোকাল ট্রেনের ভেতরের অবস্থা কিন্তু খুবই খারাপ থাকে। তো সেখানে উঠলাম, উঠার পরে জাস্ট কিছু যাত্রী, আমার মনে হয় কত হচ্ছে 12 থেকে 14 জন হবে, এক কোনায় জাস্ট হচ্ছে ছোট একটা লাইট লাগানো, সো খুব একেবারে মানে একটু ঘুটঘুটে অন্ধকারের মধ্যেই, এবং একটু কোনা টোনার দিকে, দুই সাইডে কোনা টোনার দিকে একটু
পুরাপুরি অন্ধকারের মতোই মনে হয়। তো সেখানে আমরা উঠলাম, সেখানে বসলাম, ট্রেন ছাড়লো ওখান থেকে। তো একজন লোক যে আমাদের সহযাত্রী ছিল আর কি, তিনি বলতেছেন তার মাথায় হচ্ছে আপনার একটা ক্যাপ পরা এবং শাল জড়ানো, ফ্রেঞ্চ কাট দাঁড়িয়ে, আমার এখনও মনে আছে। তো সে বলতেছিল দরজা জানালাগুলো একটু ভালোভাবে বন্ধ রাখেন, একে তো শীত, তার উপর ট্রেনে কিন্তু ডাকাতি হয়। তো তখন আমার কাছে মনে হলো যে এটা তো আমিও শুনছি এরকম ডাকাতি হয়, বাট এগুলো কি এখন আর আছে নাকি? এগুলো তো হয়তো আজকে থেকে 30 বছর আগে হয়তো। তো পরে দেখলাম আশেপাশে কিছু মানুষও এগুলো নিয়ে টুকটাক কিছু কথাবার্তা বলছে, হ্যাঁ ট্রেন ডাকাতি ডাকাতি। তখন সেই লোকটা বললো যে টঙ্গীতে কিন্তু ট্রেনের অনেক বড় ক্রাইম জোন, টঙ্গী যে জংশনটা। তো আমি বললাম আমি টঙ্গীর ছেলে, আমি জানি, ছোটোবেলা থেকে হচ্ছে এরকম আমার বাবা মা আমাকে বলতো যে রেল স্টেশনের ধারে কাছে যাওয়া না, কারণ ওটা একটা ক্রাইম প্রবণ এলাকা। তো সেখানে এরকম যাচ্ছি, তো হঠাৎ করে সেই লোকটা বলল যে এরকম কিন্তু অনেক সময় হয় ট্রেনে, যে ট্রেনের যাত্রী বেশে ডাকাত থাকে। এই কথাটা বলার পরে তখন কিন্তু আমার বেশ ভয় লাগছে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। তো আমার মনে আছে কাইন্ড অফ আমি একটু ডিটেকটিভের মতো আচরণ করলাম, যে আশেপাশে খুব সব দিকে প্রত্যেকটা যাত্রীর দিকে আমি তাকাচ্ছি যে এদের মধ্যে কে কি কিছু করতে পারে কিনা। তো দেখলাম যে বিভিন্ন রকম মানুষ আছে, ধরেন মহিলা ছিল, ছিল, পুরুষ ছিল, বিভিন্ন রকম মানুষ ছিল। একটা যাত্রীকে আমার খুব ভালোই সন্দেহ ছিল, আমার এখনও মনে আছে, সে ট্রেনের দরজার পাশে একটা হুইল চেয়ারে বসে আছে, তার পা থেকে মাথা পর্যন্ত পুরোটা চাদর দিয়ে ঢাকা, অর্থাৎ তার চুলও আমি দেখতে পাচ্ছি না, কিন্তু একটা মানুষ এভাবে মাথায় এভাবে করে বসে আছে। তো আমার এখনও মনে আছে, আমি আমার ট্রাভেল মেটকে বললাম, মামুন ভাইকে, সে সবার ছবি তোলা শুরু করছে। তার কথা হচ্ছে যদি কিছু হয় মোবাইলে এই ছবিগুলো থাকবে, সেখান থেকে হয়তো পুলিশ কোনো রকম একটা ক্লু বের করতে পারবে। তো ডাকাত তো মোবাইলও নিয়ে হতে পারে, কিন্তু এটা ধরেন তখন একটা মনের মধ্যে একটা অনুভূতি যে দেখি কি হয়, অ্যাটলিস্ট আমরা ছবিগুলো তুলে রাখি। হ্যাঁ, তো সেটা করলাম। এরপরে কিছু সময় পরে ট্রেনে পাথর মারা, বাংলাদেশে জানেন আগে অনেক বড় একটা সমস্যা ছিল, এখন একটু কমছে। আমাদের ট্রেনে পাথর মারছে, কিন্তু তখন তো শীতের রাত, তো দরজা জানালা সব বন্ধ, পাথরটা ভেতরে ঢুকে নেই, কিন্তু খুব জোরে শব্দ হয়েছে। এই সময় ভয়টা আরও বাড়ছে যে এটা কি আসলে তাহলে ওদেরই অর্গানাইজড কেউ এই কাজটা করার চেষ্টা করতেছে। তো যাক, আল্লাহর রহমতে সেই যে একটা অনুভূতি আপনার, মানে ভয়ের মধ্যে একটা অনুভূতি, সেই সময় আমার একটা সিনেমার কথা মনে করছিল, মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস। এটা হচ্ছে আপনি জানেন অনেকগুলো ভার্সন আছে, জনি ডেপের একটা ভার্সন আছে, হ্যাঁ আগাথা ক্রিস্টি। সো জনি ডেপের একটা ভার্সন আছে, সেই জায়গায় জনি ডেপ খুন হয় এবং হচ্ছে যে হচ্ছে থাকে, ডিটেকটিভ থাকে, সে সবাইকে সন্দেহ করে। তো আমি বলতেছিলাম যে আমরা কি এরকম একটা কিছুর মধ্যে পড়ে গেলাম। তো যাক, আল্লাহর রহমতে কিছু হয় নাই, কিন্তু আমি বলবো যে এরকম একটা অনুভূতি, শীতের রাত, ঠান্ডা, দরজা জানালা সব বন্ধ, এক একজন যাত্রী ধরেন স্বাভাবিক সবাই হচ্ছে বিভিন্ন রকম শীতের কাপড় পরে আছে, কারো মুখ ঠিকভাবে দেখা যাচ্ছে না। এটা খুব মানে নার্ভ ব্রেকিং একটা এক্সপিরিয়েন্স ছিল আর কি, যে এই স্নায়ুর মধ্যে বিততেছিল যে যদি কিছু হয় কি হবে। কিন্তু না, সকালবেলা আমরা কমলাপুরে পৌঁছলাম, আল্লাহর রহমতে কিছু হয় নাই। মাহমুদুল ইসলাম, আরেকটা ব্যাপার আমরা প্রায় শুনি যে ওই ধরেন অনেক প্রাচীন প্রাচীন মৌখিক বা লিখিত আইন থাকে, যে ট্রেনে বাচ্চা হলে তার যে সারা জীবন ফ্রি, অমুক তমুক, এরকম কিছু আছে আসলে? আচ্ছা, এইটা আমি আসলে বলতে পারবো না, কারণ ওই সাইডটা আমি এক্সপ্লোর করি নাই। এটা হচ্ছে যারা রেলওয়েতে কাজ করে তাদের সাথে কথা বললে আসলে বোঝা যাবে আর কি, হয়তো থাকতে পারে, বাট আমার ওই জায়গাটা নিয়ে কিছু কি আছে, কোনো কিছু শুনেছেন যেটা এখনো রয়ে গেছে, বা চেইন টানলে এই হয় অমুক তমুক? ওই যে চেইন টানলে 200 টাকা জরিমানা, এটা এখনো আছে, বাট আমি আসলে এখন পর্যন্ত কাউকে জরিমানা হয়েছে আমি শুনি। কিন্তু ট্রেন টানলে কি আসলে ট্রেন থামে? ট্রেনের হচ্ছে, হ্যাঁ এটা আমারও প্রশ্ন ছিল আসলে, একটা ট্রেন যদি আপনি ব্রেক করেন তাহলে 440 গজ পরে গিয়ে ওই ট্রেনটা থামে। ট্রেন কিন্তু বাসের মতো না যে আপনি হার্ড ব্রেক করলেন একটু পরে গিয়ে থেমে গেল। 440 গজ, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা মাপ আর কি। তো এগুলো আমি বাংলাদেশ রেলওয়েতে যা চাকরি করে তাদের কাছে, 440 গজ তো অনেক, 440 গজ কিন্তু অনেক। সো আপনি যখন ট্রেনটাকে ব্রেক করলেন, এটা 440 গজ পরে গিয়ে থামবে, এবং এই কারণে কিন্তু ট্রেনের অ্যাক্সিডেন্টগুলো ঠেকানো যায় না। একটা মানুষ রাস্তায় ট্রেন ট্র্যাকের সামনে মানে দাঁড়িয়ে গেল বা ক্রস করতেছে, আপনি মনে করতেছেন যে চালক চাইলেই তো বাসের মতো হার্ড ব্রেক করতো, জায়গায় ব্রেক। ব্যাপারটা ভাই এরকম না, ও চাইলেও এটা করতে পারে না। কিভাবে নির্ধারণ হয় যে আমি তো ভাই দরকারি ট্রেন মানে থামাইছি না, ওটা তো অযথা শেকল টানলে 200 টাকা জরিমানা। এটা একদম, আমার মনে হয় আপনি যদি এখন ট্রেনে বলেন যে সাপোজ আমার একটু পানির পিপাসা লাগছে, আমি দোকান দেখছি, আমি পানি খাবো, এটা তো হইতে পারে না। এখন আপনি যদি বলেন সাপোজ আমার কোনো একটা বড় ধরনের যথাযথ যুক্তি দিতে হবে, অবশ্যই, এবং সেটা এভিডেন্স সহকারে দিতে হবে। কারণ আপনি যদি মন হইলো আপনি একটা কিছু বলে দিলেন, এখন এটা তো রেলওয়েতে তো এই যে ট্রেন আমাদের জীবনে, আমাদের আসলে তো এটা একটা সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়েছে। ট্রেন দেখবেন যে বিদেশেও তাই, বাংলাদেশেও তাই, এবং এটা একটা নস্টালজিয়া তৈরি করে। হ্যাঁ, তো আমরা এক সময় দেখতাম কি যে রেল স্টেশনে বইয়ের দোকান থাকতো, ম্যাগাজিনের দোকান থাকতো, সেখান থেকে আমরা বই ম্যাগাজিন কিনে ট্রেনে উঠতাম।
আজকালকার সেরকম দেখা যায় না, দোকান থাকলেও ঠিক ভালো বই বা ভালো ম্যাগাজিন এগুলো থাকে না। এটা কি মনে হয় আপনার? হ্যাঁ, এইটা সুদীপ্ত ভাই আপনি যেটা বলছেন সেটা ঠিক। প্রথমত হচ্ছে যে আমি মিলেনিয়াল, তার মানে আমি 90s কিডস। আমি কিন্তু বড় হয়েছি সমরেশ, সুনীল, শীর্ষেন্দু, হুমায়ুন আহমেদ, তিন গোয়েন্দা, মাসুদ রানা এগুলো পড়ে। তো এখন বই পড়ার সেই কালচারটাই আর নাই। এখন হচ্ছে ইউটিউব, ফেসবুক, টিকটক, রিলস এগুলো নিয়ে হচ্ছে। আর বোধহয় ট্রেন জার্নিটাও আর ওই জায়গায় নাই। হ্যাঁ। মানে আমি আনন্দের জন্য যে ট্রেন জার্নি করছি তার না, এটা খুবই প্রয়োজন হয়ে এটা দাঁড়িয়েছে। অনেকটা প্রয়োজন না। এখন আরেকটা ব্যাপার আছে কি, সেটা হচ্ছে যে আপনার এখন তো রোড কমিউনিকেশন অনেক ভালো হয়ে গেছে, অনেক দ্রুতগতির বাস চলে আসছে। আপনি যদি 70-80 দশকের কথা চিন্তা করেন, তখন কিন্তু রোড কমিউনিকেশন এত ডেভেলপ ছিল না। আমি আপনাকে যদি একটু স্পেসিফিক উদাহরণ দিই, আপনি অবাক হয়ে যাবেন, কেননা আমি নিজেও অবাক হয়েছি। লালমনিরহাট থেকে পাটগ্রাম একটা জায়গা আছে, যেটার ভিতর দিয়ে আপনার আঙুরপোতা দহগ্রাম, অর্থাৎ বাংলাদেশের যে অংশটা ইন্ডিয়ার সীমানার ভেতরে অবস্থিত, সেই জায়গাটায় যেতে হয় 3 বিঘা করিডোর দিয়ে। লালমনিরহাট থেকে পাটগ্রাম যেই ট্রেনটা যায়, এই যে বুড়িমারি এক্সপ্রেস কিন্তু এদিক দিয়েই যায়, আর একটা শাটল ট্রেন যায় বা লোকাল ট্রেন যেটাই বলেন। লালমনিরহাট থেকে পাটগ্রাম এই 2026-এ কোনো বাস নাই। আপনার কাছে অবাক লাগতেছে শুনতে, এটাও সম্ভব। হ্যাঁ, বাংলাদেশে এখনও জায়গা আছে যেখানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় প্রত্যন্ত অঞ্চলে আপনি বাস দিয়ে যেতে পারেন না, একমাত্র ভরসা ট্রেন। এইবার 2026 সাল থেকে আপনি 50 বছর পেছনে চলে যান, তাহলে 70-80 দশকে কী ছিল? ওই মানুষগুলো সম্পূর্ণরূপে রেলওয়ের উপরে ডিপেন্ডেন্ট ছিল। সো রেলওয়েতে যখন ভ্রমণ করতে হইতো তখন কি করতো? এখন রেলওয়েতে এখন আপনার অনেক রকমের ব্যবস্থা হয়েছে, বা হয়তো অনেক এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে, বিশেষ করে আপনার নিজের পকেটেই আপনার এন্টারটেনমেন্ট আছে। তখন তো এগুলো ছিল না, তাই না? সো তখন মানুষ কী করতো? মানুষ পত্রিকা, বই এগুলো কিনতো, যার কারণে কিন্তু ওই ব্যবসাটা ডেভেলপ করছিল যে রেলওয়ে স্টেশনে বইয়ের দোকান থাকবে, ম্যাগাজিনের দোকান থাকবে, পত্রিকার দোকান থাকবে, যেখান থেকে মানুষ কিনে পত্রিকা পড়ে বা বই পড়ে মানুষ সময় কাটাবে। এখন তো আর সেই কালচারটা নাই। মাহমুদুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে শেষ করব, আশা করি কোনো একদিন আমরা হয়তো আবারও বসবো আলোচনায়, এবং মজার একটা আলোচনা এবং খুবই স্পেসিফিক একটা আলোচনা আমরা করতে পেরে আমাদেরও ভালো লাগছে। আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য।